আমাদের দেশে যখনই নির্বাচন সমাসন্ন হয় তখনই কূটনৈতিক পাড়াও যেন সরগরম হয়ে ওঠে। রাজনৈতিক দলগুলো ধর্ণা দিতে শুরু করে ক্ষমতাধর দেশগুলোর প্রতিনিধিদের দুয়ারে। এবারও এর ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে না। তবে এসব বৈঠকের আলোচ্য বিষয় কখনোই জানান দেয়া হয় না, তাই জনমনে সন্দেহ সংশয় দানা বাঁধাকে এক ধরনের অমোঘ বলছেন বিশ্লেষকরা। যদিও দূতাবাস বা দলগুলো এই দৌড়ঝাঁপকে কূটনৈতিক কার্যক্রমের অংশ বলেই চালিয়ে দিচ্ছে। বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ। তার কাছ থেকে যেন প্রতিবেদন জানলাম, মিজান, শুনলাম, দেখলাম। এর বাইরে গিয়ে যদি আমি জানতে চাই যে একটা জিনিস আপনি খুব ভালো করে জানেন, প্রোটোকল। যারা এখন এই বিভিন্ন জায়গায় রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন, ইভেন কি আমেরিকার যে রাষ্ট্রদূত তিনিও কিন্তু ভারপ্রাপ্ত ডেপুটি সেক্রেটারি বা বড় জোর জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদার, সে প্রোটোকলেও তো যায় না যারা যারা ইদানিং দেখা করতে যান ওদের সাথে বা আগেও গেছেন, তাই না? আপনি যেমনটি বলছিলেন, আসলে বিষয়টি নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়ে যায়। আপনি যদি দেখেন যে 91 যে নির্বাচন হয়েছিল তখন কিন্তু আসলে এ ধরনের কোনো কার্যক্রম কূটনীতিদের পক্ষ থেকেও ছিল না, আমাদের রাজনীতিদের পক্ষ থেকেও কিন্তু এ ধরনের কোনো দৌড়ঝাঁপ তখন কিন্তু লক্ষ্য করা হয়নি। 96 নির্বাচনে যদি আসেন তখনও কিন্তু দেখা যায়নি যে আসলে রাজনীতিবিদদের কূটনীতিক পাড়ায় ভোটের সময় এই দৌড়ঝাঁপটা। ইদানিংকালে এটা কিন্তু 2000-এর পর থেকে, 2001-এর পর থেকে কিন্তু এই ধরনের একটি ট্রেন্ড কিন্তু চালু হয়েছে এবং 11-তে সবচেয়ে বেশি ছিল, 11-তে দৃশ্যটা সবচেয়ে বেশি ছিল। এবং সেক্ষেত্রে তো তারা সরাসরি কথাও বলেছেন আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলোতে। এবং এই ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটি প্রশ্ন এসে যায় যে আসলে রাষ্ট্রের অভিভাবক কারা। কারণ স্বাভাবিকভাবেই তাদের একটি প্রত্যাশা থাকে হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ ভোটের আগে তাদের চূড়ান্ত ঘাম শ্রম সব কিছু তাদের পেছনে ব্যয় করবেন, তাদের মন জয়ের চেষ্টা করবেন, তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করবেন। কিন্তু তারা যখন কূটনৈতিক পাড়ায় সেই চেষ্টাটি করেন, সেক্ষেত্রে সাধারণ মানুষের একটি অংশ হয়তো এই বিষয় নিয়ে তারা মনে করতে পারেন যে আসলে তাদের গুরুত্ব কতখানি। কিন্তু আরেকটি বাস্তবতাও রয়েছে, বৈশ্বিক একটা বড় পরিবর্তন কিন্তু হয়েছে, যেটি কিন্তু বিশ্লেষকরা বলেছেন যে ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশ এখন বেশ গুরুত্বপূর্ণ। কারণ 91 সময় যে বাইপোলার ওয়ার্ল্ড ছিল, তারপর কিন্তু এখন ইউনিপোলার ওয়ার্ল্ডের মধ্যে দিয়ে সারা বিশ্ব যাচ্ছে। সেখানে পরাশক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু অনেক বিষয়, অনেক বিশেষ করে যারা উন্নয়নশীল রাষ্ট্র, সেই উন্নয়নশীল রাষ্ট্রগুলোর ক্ষেত্রে কিন্তু তারা অনেক ধরনের তাদের সিলেবাস দিয়ে দেয়, তাদের দাবি দাওয়াগুলো খোলামেলাভাবে তারা বলে দেয়। এবং সেই ক্ষেত্রে ওই রাষ্ট্র সরকারগুলোও কিন্তু আসলে অনেকটা নতজানু দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে সেগুলো মেনে নেয়। আমরা কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছিলাম এবং সেই ধারাবাহিকতা আমাদের বর্তমান রাজনীতিবিদরা তারাও ধরে রাখবেন এমন প্রত্যাশা রয়েছে। পাশাপাশি বিশ্লেষকরা যেমনটি বলছেন যে মার্কিনীদের যে বিনিয়োগ বাংলাদেশে রয়েছে কিংবা ক্ষমতাবান রাষ্ট্রগুলোর যে বিনিয়োগ বাংলাদেশে রয়েছে, ভবিষ্যতের নির্বাচনে কারা কী ধরনের সরকার আসবে এই বিষয়গুলো সুচারুভাবে দেখার দায়িত্ব কিন্তু সেই দূতাবাসগুলোর রয়েছে। এবং এই কারণেই কিন্তু তারা সেই আলোচনাগুলো কূটনীতিক শিষ্টাচারের নামে চালিয়ে যাচ্ছেন এবং কূটনীতিক স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে বলছেন তারা। যদিও এক্ষেত্রে যেই প্রশ্নটি এসেছে বিশেষজ্ঞদের কাছ থেকে যে আসলে এই যে সাক্ষাৎগুলো হয়, সাক্ষাৎগুলো চাওয়া হয় কার পক্ষ থেকে? যদি রাজনৈতিক দলের পক্ষ থেকে চাওয়া হয়, সেক্ষেত্রে রাজনৈতিক দলের উচিত হবে এক্ষেত্রে গণমাধ্যমকে জানানো, যাতে গণমাধ্যমের উপস্থিতিতে যদি আপনি একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন, তা যতই বহুমাত্রিক হোক না কেন, তার স্বচ্ছতা কিন্তু সাধারণ মানুষের কাছে স্পষ্টতভাবে চলে আসে। কিন্তু যখন শুধুমাত্র একটি বৈঠক শেষে শুধুমাত্র একটি সেলফি কিংবা একটা ছবি কিংবা অল্প কিছু কথার মধ্য দিয়ে আসে, আপনি থাকলেন দীর্ঘ সময় ধরে, সেই পুরো আলোচনাটা কিন্তু চলে আসে না। সেক্ষেত্রেই কিন্তু কিছু প্রশ্ন আসে। যেহেতু ভোট রয়েছে, আমরা জানি যে আমাদের কাছে কিন্তু বেশ কিছু ক্ষমতাধর রাষ্ট্রগুলোর বেশ কিছু আকাঙ্ক্ষা, ডিজায়ার রয়েছে। আমরা দুটো চুক্তির কথা সবসময় আলোচনায় আসে, আকসা এবং জিসুমিয়া। আপনি নিশ্চয়ই শুনেছেন আকসা এবং জিসুমিয়া নিয়ে অনেক চর্চা হয়েছে। একটি হচ্ছে আপনার লজিস্টিক সংক্রান্ত আকসা, আর জিসুমিয়া হচ্ছে প্রতিরক্ষা তথ্য সংক্রান্ত চুক্তির বিষয়। সেই চুক্তিগুলো নিয়েও কি কোনো ধরনের কোনো দেন দরবার হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু একটা শঙ্কা জাগায়। সেই ক্ষেত্রে স্পষ্টীকরণের জায়গাটাতে রাজনীতিবিদদেরই কাজ করতে হবে এবং তাদেরই যা স্পষ্ট করে বোঝাতে হবে যে আসলে কোন বিষয়গুলো নিয়ে তারা গিয়েছেন, কেন এটা যথার্থ প্রয়োজন ছিল। কারণ হ্যাঁ, এটাও ঠিক, পরাশক্তিদের সাথে একটা বোঝাপড়ার দরকার আছে, যেহেতু বাংলাদেশ আগাবে সবার সাথে বন্ধুত্বমূলক সম্পর্কের মধ্য দিয়ে, এবং আমাদের রেমিটেন্সের একটা বড় অংশ, বিশেষ করে আমাদের এক্সপোর্টের একটা বড় অংশ কিন্তু ইউরোপে যায়, আমেরিকায় যায়। এবার সেই ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের একটা জোরদার অবস্থান অবশ্যই কাম্য। কিন্তু এটা যেন প্রশ্ন না জাগে, এটা যেন শঙ্কা না জাগায়, সেই বিষয়টি কিন্তু আসলে বোথ সাইডেরই আসলে একটা সচেতন দৃষ্টিভঙ্গি রাখা। মিজান আহমেদ, প্রশ্ন তো সবসময় হয়, 111-এর কথা বলেছেন, 2001-এর কথা বলেছেন, বা এর পরবর্তী সময়ে বলেছেন, এখনো হচ্ছে। আমরা প্রশ্ন করেই যাই, উত্তর তো কখনো খুঁজে পাই না। তাহলে আমরা, মানে জনতা, সাধারণ মানুষ, তাদের দামটা কোথায় থাকে?
মিজান আহমেদ বোধহয় শুনতে পাননি প্রশ্নটি। যাই হোক, আপনার কাছে আমি প্রশ্নটি শুনতে পাইনি। জি, ওই যে আমি বললাম যে জনগণকে নিয়ে তো এত কিছু বলা হয়, সবসময় এটা নিয়ে প্রশ্ন করে, মিডিয়া প্রশ্ন করে, জনগণও একটা প্রশ্ন উদ্রেক ঘটায়, যেটা আজকে বিশেষজ্ঞরা বললেন, কিন্তু কখনোই পরিষ্কার করা হয় না জনগণকে তো সেই অর্থে কি দাম দেওয়া হয়? সেক্ষেত্রে আসলে আমরা বলি যে রাষ্ট্রের মালিক জনগণ, রাজনীতিবিদরা সবসময় বলেন রাষ্ট্রের মালিক জনগণ, কিন্তু এটা হচ্ছে ভোটের আগের কথা। যখন ভোট হয়, ভোট হওয়ার পর যখন সরকার হয়, তখন জনগণের কাছে রাজনৈতিক নেতৃবৃন্দের যে অঙ্গীকারগুলো আছে সেগুলো কিন্তু আর কার্যত বাস্তবায়ন হয় না। এই ক্ষেত্রে জনগণকে সোচ্চার হতে হবে নিজের অধিকার বাস্তবায়নের জন্য। মানে মূল উদ্দেশ্যটা হচ্ছে ক্ষমতায় যাওয়া, সে কারণে আসলে যেভাবে যাকে যেভাবে খুশি করানো যায় এরকম একটা কথাই মোটামুটি সব বিশ্লেষকরাও বলার চেষ্টা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ মিজান, আপনার সময়।